আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বিদ্যার্থী গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসের যে সিরিজ চলতেছিল তার একটি নতুন অধ্যায় আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম, সেটি হচ্ছে আদর্শ গ্যাস। এই পুরো অধ্যায়টি জুড়ে আমি তোমাদের সাথে আছি রিপন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেখো, প্রথমে এই অধ্যায়ের সাধারণ একটা বিবৃতি দিই। এই অধ্যায় থেকে আমরা টোটাল কতগুলি এমসিকিউ পড়ব আমি তোমাদেরকে জানাই। এই অধ্যায় থেকে আমরা মাত্র 50টি এমসিকিউ করব, মাত্র 50টি এমসিকিউ। এখন আসি এই 50টি এমসিকিউ এর ভিতরে কি কি থাকছে। সহজ কথায় বলতে গেলে প্রথমে তুমি পাবা বেসিক লেভেলের এমসিকিউ, বেসিক লেভেলের এমসিকিউ। পরবর্তী ধাপে তুমি পাবা মিডিয়াম লেভেলের এমসিকিউ, তুমি পাবা মিডিয়াম লেভেলের এমসিকিউ। একদম শেষের দিকে আমি কিছু হার্ড টপিক রাখছি, যেগুলো করার মাধ্যমে তোমার কনসেপ্ট আরও ভালো হবে। তাহলে শেষ টপিকসে তুমি পাবা হার্ড লেভেলের এমসিকিউ। চলো এই অধ্যায় থেকে আমরা এই এমসিকিউগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো, v1/t1 = v2/t2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা আসলো কোথা থেকে। প্রশ্ন হচ্ছে এটা। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো প্রশ্নটা কোত্থেকে আসছে, তাহলে তুমি বলতে পারবা সূত্রটি কার ছিল। এখন একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র সম্পর্ক ভি আর টি এর, তার মানে এখানে যে চলকগুলো ছিল পি ভি টি এর একটা যে কনসেপ্ট ছিল, সেখানে দেখো পি নাই, অর্থাৎ পি কে স্থির করে দিছে। অর্থাৎ পি যদি স্থির থাকে তাহলে এটা কিসের সূত্র হয়? চাপের। মানে চাপ যদি স্থির থাকে এটা চার্লসের সূত্র। এখন দেখো চার্লসের সূত্র কি বলা হচ্ছে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ যদি পি স্থির থাকে তুমি লিখতে পারো ভি সমানুপাতিক টি। তুমি কি লিখতে পারো? ভি সমানুপাতিক টি লেখা যায়। সো এখন সমানুপাতিক তুলে দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসো। দেখো ভি সমান কে টি। তাহলে তুমি এটা করতে পারো কি, দেখো ভি বাই টি ইকুয়ালস টু তোমার কে। এখন দেখো যদি এমন হয় তাহলে এটা লেখা যায় v1/t1 = v2/t2। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আসছে কোথা থেকে? তোমার চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র কে স্থির থাকে? চাপ, মানে চাপের কোনো পরিবর্তন হয় না। চলো পরবর্তী কোশ্চেন। স্থির চাপে দেখো এখানেও সেই একই কথা, চাপটারে স্থির রাখছে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি? বললাম চাপ যদি স্থির থাকে অর্থাৎ ডেল পি এর কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে তোমার আয়তন হয় পরম তাপমাত্রার সমানুপাতিক। দেখো তো কোথায় আছে? এই দেখো 2 নম্বর অপশনে সমানুপাতিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সমানুপাতিক 2 নম্বরে আছে, এখানে 2 হবে, এখানে কত হবে? 2 হবে। বোঝা গেল? ওকে, পরবর্তী কোশ্চেন। পিস্টন সিলিন্ডারের ভিতর আবদ্ধ গ্যাসকে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সংকুচিত করে এর আয়তন অর্ধেক করা হলো। দেখো আয়তন অর্ধেক, অর্থাৎ v2 এর মান তোমার অর্ধেক করা হয়েছে। v2 এর মান হবে তোমার হাফ ইন্টু v1। এখন যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তবে চূড়ান্ত চাপ নির্ণয় করো। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে, সূত্রটা তোমার কিসে যায়? বয়েলের। এখন বয়েলের সূত্র থেকে তুমি জানো, দেখো p1v1 = p2v2। বুঝতে পারছো? এখন দেখো তো ভাইয়া, তোমার হচ্ছে চূড়ান্ত চাপ বের করতে বলছে, p2 এর মান বের করব আমরা। তো p2 = কি লিখতে পারি? v1/v2 ইন্টু তোমার হচ্ছে p1। এখন দেখো v2 এর জায়গায় কি বসবো? হাফ v1, তাহলে v1/2 বসাই দিলাম ইন্টু তোমার p1। এখন v1 কাটা, ওই 2 উপরে গেলে 2p1 আসে, 2p1 আসে। আচ্ছা ক্যালকুলেটরটা দেখো, এখন ক্যালকুলেটরের সাহায্যে তুমি অ্যান্সারটা করে ফেলবা। এখন p1 এর মানটা কি? দেখো বলছে স্বাভাবিক চাপ। কি বলা হচ্ছে? স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ অর্থাৎ 1 অ্যাটম, 1 এটিএম। 1 এটিএম এর মান কত? 1 এটিএম হচ্ছে তোমার স্বাভাবিক চাপ। এই 1 এটিএম এর মান হচ্ছে কত? দেখো
10132 প্যাসকেল। এটা মুখস্থ করে রাখবা যে 1 ATM সমান সমান কত 10132 প্যাসকেল। তো সেটা এখানে তুমি যদি বসাও দেখো 10132 প্যাসকেল, তাহলে হবে কি গুণ করে দাও 2 গুণন 10132 প্যাসকেল, তাহলে তোমার কাছে আসবে 202,650 প্যাসকেলকে তুমি লিখতে পারো নিউটন পার মিটার স্কয়ার দ্বারা। হ্যাঁ, এখন একে যদি তুমি দশমিকে প্রকাশ করতে চাও তাহলে 2.0265 গুণন 10⁵ নিউটন পার মিটার। কোথায় আছে অ্যান্সার? ডি অপশনে। বুঝতে পারলা বিষয়টা? ওকে, এটা ছিল তোমার মিডিয়াম লেভেলের ম্যাথ। এখন তুমি পরবর্তী ম্যাথ দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রার মাঝে সম্পর্ক কি? চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি, এই তিনটার ভিতরে আদর্শ গ্যাসের জন্য তুমি কি কি সূত্র পড়েছো? দেখো, প্রথমটা দেওয়া আছে তোমার পিভি ইজ ইকুয়াল টু আর টি। পিভি ইজ ইকুয়াল টু আর, দেখো এন আর টি আমরা এটা জানতাম, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যদি কখনো বলে দেওয়া হয় যে এন ইকুয়াল টু 1 মোলের জন্য, কত মোল? এন ইকুয়াল টু যদি 1 মোলের জন্য বলে দেয় সেখানে এন এর মান 1 বসাই দিবা, তাহলে পিভি সমান সমান তোমার হচ্ছে আর টি। তার মানে এটা বলা যেতে পারে যে পিভি ইজ ইকুয়াল টু আর টি লেখা যায়, কখন লেখা যায়? 1 মোলের জন্য, অর্থাৎ এটা সত্য, ঠিক আছে। আর এটা আমার আদর্শ গ্যাসের বেসিক সূত্র, তাহলে এটা তো অলরেডি জানো, এটা হবে। কিন্তু পিভি ইজ ইকুয়াল টু কেটি, এটা কিভাবে হয় ভাইয়া? এই দেখো, পিভি ইজ ইকুয়াল টু যখন তুমি এন আর টি পড়েছিলে তখন এখানে একটা সমস্যা হয় কি, যখন গতিশক্তির বিষয়টি আসে তখন গড় গতিশক্তি একটা, মোট গতিশক্তি একটা, এই দুটা বিষয়ের পর আসে, তখন আমাদের বোল্টজম্যান দ্রবকের নামটা নিয়ে আসতে হয়। বোল্টজম্যান দ্রবক কে সমান সমান তোমার আর বাই এন এ, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা তুমি যদি মোলার গ্যাস দ্রবককে ভাগ দাও তাহলে তুমি কে পাবা। তাহলে সেক্ষেত্রে 1 মোলের জন্য পিভি সমান সমান তুমি করতে পারো আর টি, আর যখন বোল্টজম্যানকে নিয়ে আসবা তুমি একে গড় করতে চাচ্ছ, অর্থাৎ আর কে তুমি যখন এন এ দ্বারা ভাগ করবা তখন পিভি সমান সমান কেটি লেখা যায়। পিভি সমান সমান কেটি লেখা যায়, অর্থাৎ তোমার তিনটাই সত্য, তিনটাই সত্য। ডি নাম্বার অপশনে 1 2 3 তিনটাই আছে। পরবর্তী ম্যাথ দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? দেখো, এখানে তোমার হচ্ছে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তোমাকে এখানে আমি কি করব, দেখো একটা পুরো ডায়াগ্রাম আঁকাবো, দুইটা ডায়াগ্রামের ভিতরে দুইটা জিনিস নিব, এটা একদম মুখস্থ রাখবা। আচ্ছা, এখান থেকে এতটুকু একটা এবং এই পাশে একটা ডায়াগ্রাম নিলাম। দেখো, আমি দুইটা জিনিস, একটাই তোমাকে বাস্তব গ্যাস দিলাম, একটাই বাস্তব গ্যাস আর একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটাই বাস্তব গ্যাস আর একটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস। এখন দেখো, বাস্তব গ্যাসের বেলায় যেটা হবে আদর্শ গ্যাস ঠিক তার উল্টা। দেখো, আদর্শ গ্যাসে এর ভিতরে যে অণু বা কণাগুলো থাকে সেগুলো ছড়াই ছিটাই থাকে, সেগুলো ছড়াই ছিটাই থাকে। এই জায়গায় তোমার হচ্ছে চাপ থাকে নিম্ন চাপ, এখানে চাপ থাকে কত? নিম্ন, খুবই কম চাপ, এই জন্য এগুলো এলোমেলো ভাবে থাকে, খুবই নিম্ন চাপ থাকে, নিম্ন চাপ। আর এখানে তাপমাত্রা থাকে হাই লেভেলের, উচ্চ তাপমাত্রা। দেখো, এখানে তাপমাত্রা থাকে উচ্চ, বাট যখন বাস্তব গ্যাসের বেলায় আসবা তখন গ্যাসগুলো এইভাবে আর ছড়াই ছিটায় থাকে না, এখানে গ্যাসগুলো ছড়াই ছিটায় থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকে, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তো এখানে হয় কি, এই নির্দিষ্ট জায়গায় কিভাবে করা হয়, উচ্চ চাপে এদেরকে এক জায়গায় করে রাখা হয়। কিসে থাকে? উচ্চ চাপে, উচ্চ চাপ। আর এখানে তাপমাত্রাটা হয় নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা। দেখো ভাইয়া, এখন এই দুটো সবসময় মনে রাখবা, বাস্তব গ্যাসের বেলায় কি হয়? উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা। আর আদর্শ গ্যাসের বেলায় কি হয়? নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা। তাহলে এখন বলছে বাস্তবকে তোমার আদর্শে পরিণত করতে হবে, অর্থাৎ এই কন্ডিশন দুটো আমার মনে রাখতে হবে। তাহলে বাস্তবকে যদি আদর্শই করতে চাই তাহলে উচ্চ তাপমাত্রা লাগবে আর নিম্ন চাপ লাগবে। কি
কি লাগবে? উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। দেখো অপশন এতে আছে যে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা। কিন্তু তোমাকে যদি বলতো যে আদর্শ থেকে তুমি বাস্তব করো, তখন তোমার কি হতো? উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা। প্রশ্ন কিন্তু দুই ভাবেই আসতে পারে, বুঝতে পারছো? ওকে, পরবর্তী ম্যাথ 6 নম্বরে কি বলছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের কোন ক্ষেত্রে লেখচিত্রটি প্রযোজ্য হবে? দেখো এখানে 4টা লেখচিত্র দেওয়া আছে, পিভি, পিভি, পিআরভি, পিআরভি। এখন এই লেখচিত্রগুলো কোথা থেকে আসলো? বয়েলের সূত্র পড়েছো? বয়েলের সূত্র তাপমাত্রা যদি স্থির থাকে পি সমানুপাতিক, আচ্ছা এখানে হচ্ছে ভি ব্যস্তানুপাতিক 1/p। তাহলে তোমার আয়তন দেখা যায় চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্কে গ্রাফটা কেমন হয়। ব্যস্তানুপাতিক সম্পর্কে গ্রাফ কেমন হবে? দেখো গ্রাফটা যদি এখানে একটা, আমি তোমাকে টোটাল 4টা গ্রাফ দেখাবো। এখানে একটা আর এখানে একটা। দেখো ভাইয়া, এখন আমি যদি বলি যে এখানে পি আর এখানে হচ্ছে ভি, এখানে পিভি আর এখানে ভি, এখানে পি, এখানে 1/ভি। যদি গ্রাফ এই তিনটার ক্ষেত্রে দেখো, তো আমি একটা জিনিস এখানে দেখে আসলাম যে ভি তোমার চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক হইলেই কার্ভটা আসবে কিভাবে? ঠিক এইভাবে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাইলে তোমার চাপ কমে যাবে, আর চাপ বৃদ্ধি পাইলে তোমার আয়তন কমে যাবে। হ্যাঁ, পিভির বেলায় সরাসরি কি হয় যে এটা দেখো, এটা সোজা ভি এর গ্রাফের দিকে যাবে। অর্থাৎ এখানে যদি পি থাকে তো পি এর দিকে যাবে, যদি ভি থাকে তো ভি এর দিকে। যখন পি ওয়াই অক্ষের দিকে আর 1/ভি তোমার এক্স অক্ষের দিকে থাকবে, তখন এই গ্রাফটা দেখো ভি তোমার 1/পি এর সাথে কি সমানুপাতিক, ঠিক তেমন পিটা তোমার 1/ভি এর সাথেও সমানুপাতিক। অর্থাৎ এটা যায় কি সোজা সরল রৈখিক বরাবর, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই গ্রাফগুলোর ভিতরে কোনটা আছে? দেখো এই যে পিভি বাই ভি বনামে আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে বি নম্বর অপশনে এরকম ঠিক কতগুলি গ্রাফ আছে। এখানে দেখো এটা কিভাবে হয় না, এখানে যদি শুধুমাত্র পি থাকতো তাহলে হতো, এখানে ভি এক্সট্রা আছে, সেটা হবে না। এটা দেখো পি আর ভি পরস্পরের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক, কিন্তু এরা দিছে সরল রৈখিক, তো এটা হবে না। এবং পি আর ভিতে কখনো এই কার্ভ আকৃতি যাবে না। কার্ভ আকৃতি কখন যায়? পিভি বাই ভি অথবা পিভি বাই পি বনাম। তাহলে এর বয়েলের থেকে 5টা এরকম গ্রাফ আছে। কয়টা? 5টা গ্রাফ। বয়েলের তোমার 5টা গ্রাফ আছে। এই 5টা গ্রাফের ভিতরে যে কোনো একটা তোমাকে এভাবে রেগুলার দিয়ে দিবে। তো যেগুলো সঠিক গ্রাফ এগুলো একটু দেখে নিবা। ওকে, এখন দেখো 7 নম্বর হচ্ছে জলীয় বাষ্প সম্পর্কে কি বলা যায়? জলীয় বাষ্প সম্পর্কে তোমার কি বলা যায়? একটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়, একদম পারফেক্ট। সম্পৃক্ত জলীয় বাষ্প যখন তুমি পড়বা তখন দেখবা যে যেই বাষ্পটা তোমাকে সর্বাধিক চাপ দিচ্ছে ওটাকে বলা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প। ওকে, অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েলের সূত্র মেনে চলে। হ্যাঁ, তুমি যখন মানে জলীয় বাষ্পের অধ্যায় মানে ওই টপিকসে যাবা তখন দেখবা সম্পৃক্ত জলীয় বাষ্প অসম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু প্রপার্টিজ আছে, তাদের ভিতরে এই দুটো আছে। কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্প আবার চার্লসের সূত্র মানে না। সম্পৃক্ত জলীয় বাষ্প আবার চার্লসের সূত্র মানে না। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। এটা হোমওয়ার্ক থাকলো। জলীয় বাষ্পর যেখানে প্রপার্টিজ গুলো আছে একবার করে রিডিং পড়ে আসবা। ওকে, এখন 8 নম্বর দেখো তাপমাত্রা স্থির থাকলে আয়তন ও চাপ এর সম্পর্ক কোনটা হবে? একটু আগেই ওই গ্রাফগুলো দেখে আসলাম। যদি আয়তন স্থির থাকে তাহলে তোমার ভি ব্যস্তানুপাতিক চাপ, অর্থাৎ তোমার চাপ আর আয়তন পরস্পরের কি ব্যস্তানুপাতিক যদি তাপমাত্রা স্থির থাকে। তাহলে এখন ভাইয়া দেখো পিভি বাই পি এই গ্রাফটা অবশ্যই ভি অথবা পি এর সমান্তরাল হবে। তাহলে এটা পি এর সমান্তরাল আছে, এটা সত্য। এখন দেখো ভাইয়া পরেরটা দেখো ভি সমানুপাতিক 1/পি, মানে 1/পি এর সাথে সমানুপাতিক আছে। তো সমানুপাতিক থাকলে গ্রাফটা কেমন হয় জানো ভাইয়া? সমানুপাতিক থাকলে গ্রাফটা কি হয়? সোজা সরলরৈখিক আকার হয়। তাহলে দেখো এটা সরলরৈখিক কি আছে। এবার দেখো এই ভি এর গ্রাফটা ভি আর পি পরস্পরের কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়? কার্ভ আকৃতির হয়। দেখো এটা সে কার্ভ আকৃতির। বোঝা গেল? অলরাইট, তাহলে এখানে তিনটাই সত্য। দেখো 9 নম্বর, এখানে কিছু বোঝার আছে এবং এই কোয়ালিটির আশা করি খুব আসার সম্ভাবনা বেশি। দেখো
দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কত? দ্বিপারমাণবিক স্বাধীনতার মাত্রা কত? তো স্বাধীনতার মাত্রা কি? একটা রাশিকে প্রকাশ করতে যতগুলি মাত্রার প্রয়োজন তাকে স্বাধীনতার মাত্রা বলে, ঠিক আছে? তো এখন দেখো দ্বিপরমাণুর ক্ষেত্রে, এক পরমাণুর ক্ষেত্রে আর বহু পরমাণুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্বাধীনতার মাত্রা থাকে, এটা তোমাকে জানতে হবে। যদি পরমাণু হয় তোমার এক পারমাণবিকের বেলায় তোমার স্বাধীনতার মাত্রা হবে, এক পারমাণবিকের বেলায় স্বাধীনতার মাত্রা তোমার হবে 3, কত? 3। আর দ্বিপারমাণবিকের বেলায় দেখো, দ্বিপারমাণবিকের বেলায় তোমার স্বাধীনতার মাত্রা হবে 5, মুখস্থ করে নিবা। আর বহু পারমাণবিকের বেলায় স্বাধীনতার মাত্রা হবে 6। এই তিনটা জিনিস মনে রাখো। দ্বিপারমাণবিকের বেলায় 5 স্বাধীনতার মাত্রা, বহু পারমাণবিকের বেলায় 6, আর এক পারমাণবিকের বেলায় 3। কোথায় আছে দ্বিপারমাণবিক? 5, এই যে ডি নাম্বার অপশনে। বুঝতে পারছি? ওকে, এবার দেখো 10 নম্বর। এটাও একটা বৈশিষ্ট্য থেকে রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল, সেটা হচ্ছে শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুইটির তাপমাত্রার পার্থক্য। দেখো শুষ্কর যে তাপ সেটাকে আমরা θ1 ধরি, যখন ওই যে তুমি শিশিরাঙ্ক বের করবা গ্লেইসারের দ্রবক থেকে, তখন দেখবে এটা করেছো, ঠিক আছে? আর সিক্তকে আমরা θ2 ধরি। তো এখন θ1 মাইনাস θ2 এর পার্থক্য যদি মানে হঠাৎ তোমার কি হয়, কমে গেলে কোনটি হবে? হঠাৎ কমে গেলেই তোমার এটা মনে করবা ঝড় হবে। হঠাৎ কমে গেলেই কি হবে? ঝড় হবে। কিন্তু যদি এদের পার্থক্য অনেক বেশি হয় তাহলে বাতাসটা তোমার শুষ্ক থাকে। কি বললাম? পার্থক্য বেশি হলে, পার্থক্য যদি বেশি হয় তাহলে বাতাস শুষ্ক হয়, হ্যাঁ? আর পার্থক্য যদি হঠাৎ কমে যায়, মনে করো আস্তে আস্তে বাড়তে বাড়তে হঠাৎ কমে গেছে, তখন তোমার ঝড় হবে, ঠিক আছে? আর তোমার যদি এটা আস্তে আস্তে কমতে থাকে, হঠাৎ না কমে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই কয়েকটা প্রপার্টিজ গুলো একটু দেখে নিবা, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, হ্যাঁ? তো এই এমসিকিউটা থেকে আমি তোমাকে 3 স্টার দিব। চলো পরবর্তী ম্যাথ। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে? দেখো একটা জিনিস মনে করো, এটা হচ্ছে তোমার পরিবেশ। এই পরিবেশে যে পরিমাণ বাষ্প থাকার কথা, মনে করো ওই পরিমাণ বাষ্প নাই বলে এটা তোমার আর্দ্রতা কম। অর্থাৎ আর্দ্রতা কম হইলে কি হয়? বাষ্পায়ন দ্রুত হয়। অর্থাৎ তোমার যে পরিবেশ আছে, সাউন্ড আছে, এই পরিবেশে বাষ্প খুবই কম আছে, এই জন্য এটা আর্দ্র। এখন বাষ্প আমার লাগবে, এই জন্য দ্রুত পানি বাষ্পায়ন হবে। কি হবে? দ্রুত পানিগুলো তখন হবে বাষ্পায়ন। বুঝা গেল? তাহলে আর্দ্রতা কম থাকলে বাষ্পায়ন দ্রুত হয়, আর্দ্রতা বেশি থাকলে বাষ্পায়ন হতে চায় না, খুবই কম হয়। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা একটু দেখে নিও। দেখো 12 নম্বর, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T পর্যন্ত করা হলো, তাহলে কোন রাশিটি তোমার দ্বিগুণ হবে? তার মানে তাপমাত্রা দ্বিগুণ হয়েছে, কোন রাশিটি দ্বিগুণ হবে? তাহলে তোমার দেখো তাপমাত্রার সাথে কি কি সম্পর্ক আছে, যার প্রায় সমানুপাতিক সম্পর্ক, যে একে দ্বিগুণ করলে ও দ্বিগুণ হয়। ঠিক বলেছো তুমি, গতিশক্তি। দেখো গতিশক্তি ই সমান সমান, মানে এখানে তুমি বলতে পারো যে অণুগুলোর গতিশক্তি বা মোট গতিশক্তি সমান সমান কি 3/2 nRT। এখন দেখো যদি তোমার কাছে এই যে n মানে 3n/2, এটা একটা 3nR সহ, এটা একটা ধ্রুবক। তো ধ্রুবক যেই হবে তখন এটা কনস্ট্যান্ট ভ্যালু, এর কোনো পরিবর্তন আসে না। তাহলে এর সম্পর্কে আমরা বলতে পারি ই সমানুপাতিক টি। অর্থাৎ টি যদি দ্বিগুণ হয় তোমার গতিশক্তিও দ্বিগুণ হবে। বুঝতে পারছো? তাহলে অণুগুলোর গতিশক্তির সাথে এর সম্পর্ক। ওকে, 13 নম্বর, স্থির তাপমাত্রায় গ্যাসের কোন লেখচিত্রটি তোমার সঠিক? আবারও কি আছে? স্থির তাপমাত্রায়, অর্থাৎ ডেল-টি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কি আসবে? একটু আগেই দেখে আসলাম, বাট এখানে দেখো পি এর সাথে রো এর সম্পর্ক, পি এর সাথে রো এর সম্পর্ক, পি এর সাথে রো। তাহলে সবগুলো যদি এরকম পি এর সাথে রো সম্পর্ক হয়ে থাকে, এখন তুমি কিভাবে বের করবা? দেখো ভাইয়া, আমরা পির সাথে ভি এর সম্পর্ক জানি যে পি সমান ব্যস্ত অনুপাতিক ভি, অর্থাৎ পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। এইবার ভির সাথে রো এর একটা সম্পর্ক আছে, দেখো তো ভাইয়া, রো সমান সমান তোমার কি হয়? m/v। অর্থাৎ m যদি তোমার একটা নির্দিষ্ট ভ্যালু হয়, m এর মান যদি পরিবর্তন না হয়, তাহলে এখানে লেখা যায় যে তোমার রো সমানুপাতিক 1/v। তাহলে এই 1/v এর জায়গায় তুমি এখন রো কে রিপ্লেস করতে পারো, অর্থাৎ p সমানুপাতিক
রো। অর্থাৎ রো এর সাথে পি এর সম্পর্ক যেটা দাঁড়ালো, রো এর সাথে সম্পর্ক যেটা দাঁড়ালো সেটা কি দেখো তো ভাইয়া, সমানুপাতিক। রো এর সাথে সম্পর্ক কিভাবে দাঁড়ালো, সমানুপাতিক। সমানুপাতিক হইলেই কোন গ্রাফ আসে, সরল রেখা। সমানুপাতিক হইলেই কোন গ্রাফ আসে, এইরকম সরল রেখা আসে। বুঝতে পারছো? ওকে। 14 নম্বরে দেখো, এই তো ক্যালকুলেশনে ঢুকে গেছি আমরা। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? যেখানে তোমার দেখো আর এর মান দেওয়া আছে 3.1, আসছে যশোর বোর্ড 2016-তে। তোমার দেওয়া আছে তাপমাত্রা, দেখো কি দেওয়া আছে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আমার বের করতে হবে গতিশক্তি। তাপমাত্রার সাথে গতিশক্তির কি সম্পর্ক ছিল, দেখো তো ভাইয়া, তাপমাত্রার সাথে গতিশক্তির E = 3/2 nRT সব দেওয়া আছে। শুধুমাত্র প্রতি গ্রাম বলার কারণে, অর্থাৎ এর n এর মান 1 মোল, n এর মান তোমার 1 মোল। তাহলে এখানে মান বসাও শুধু, 3/2 × 1 × 8.3 ইন্টু তাপমাত্রা তোমার কত, 30 ডিগ্রিকে তুমি হচ্ছে কেলভিনে নিয়ে যাবা। 30 ডিগ্রিকে কিসে নিয়ে যাবা, কেলভিন। তো 30 এর সাথে 273 যোগ করে দিবা। যোগ করলে তোমার এটা কেলভিন স্কেলে চলে আসবে। 273 যোগ করলে হয় 303 কেলভিন। 303 কেলভিন এখানে বসায় দাও, 303 কেলভিন। তাহলে তুমি এই মানটা কি পাও ভাইয়া, দেখো তো, 3/2 × 1 × 8.3 × 303, তাহলে আসে দেখো 3772.35 এত জুল। এখন দেখো এর সাথে মিলাও, কোথায় আছে 3772, দেখো 3000 3000 3000, এই জায়গায় শুধুমাত্র 3772 আছে, কিন্তু 3776 এইটুকুর গোলমিল থাকতে পারে যদি তোমার একটু ঘের প্যাচ করতে চাই। এক্সাক্ট মান না আসতে পারে, তবে কাছাকাছি মান যেটা থাকবে সেটা তুমি মেরে দিবা। ঠিক আছে? ওকে। এখন আসি 15 নম্বর এমসিকিউতে। ওয়েট, 15 নম্বর এমসিকিউ দেখো। 15 নম্বর বলছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হবে? বায়ুর ঘনত্ব কমে যাবে। পারফেক্ট। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্বটা কমে যায়। তখন ঘনত্ব যেই কমে যাবে তখন চাপও কমে যাবে, কারণ চাপ আর ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। একটু আগে দেখে আসলাম। হ্যাঁ, কিন্তু জলীয় বাষ্পের চাপ কমে না, জলীয় বাষ্পের চাপটা বাড়ে। জলীয় বাষ্পের চাপ বাড়ে, কারণ কি? কারণ যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে চাপ বাড়বে। ঠিক আছে? তবে এখানে ঘনত্ব কমে যাবে, আবার চাপ কমে যাবে। তাহলে 1 আর 2 সত্য। ওকে। পরের ম্যাথ দেখো 16, প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি কত? দেখো কার অণুর আর মোট শক্তি কত, প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি কত। আচ্ছা, এখানে ক্যালকুলেশন দেয় নাই, ওরা শুধুমাত্র সূত্রটা চাইছে। কি চাইছে? শুধু সূত্র। এখন যখন এরকম বলবে, তো এই জায়গায় আমার মনে হয় একটু ভুল আছে। এটা হবে গড় শক্তি কত, এটা হবে গড়, যে প্রতিটি অক্সিজেন অণুর গড় শক্তি কত। যখন এরকম গড়ের কথা আসে, তখন তোমরা যে E = 3/2 nRT পড়তা, এর জায়গায়, গড়ের জায়গায় যখন তুমি এটা লিখবা যে E = 3/2, তখন আসবে KT। সূত্রটা একটু মুখস্থ করো। গড় শক্তি বা মোট শক্তির এরকম যদি ইকুয়েশন আসে, তাহলে সূত্রটা কত হয়? 3/2 KT। ঠিক আছে? ওকে, অলরাইট। তাহলে চলো 17 নম্বর। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? শিশিরাঙ্কটা কি? চাপ, তাপমাত্রা, তাপ, অন্য কিছু কি এইগুলা? শিশিরাঙ্ক সবসময় মনে রাখবা, এটা বারবার মিনিমাম 3 বার রিপিট করা হয়েছে। শিশিরাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেই তাপমাত্রায় জলীয় বাষ্প সম্পৃক্ত হয়। বুঝতে পারছো? ওকে, তাহলে শিশিরাঙ্ক কি? একটা তাপমাত্রা, মনে রাখবা। শিশিরাঙ্ক কিন্তু তাপমাত্রা, তাপ না, এটা তাপমাত্রা। ওকে। 18 নম্বর দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। এইরকম ছোট ছোট প্রশ্ন এক কথায় যেগুলো হয়ে যায়, এগুলো দেয়, প্রচুর দেয় এগুলো। কারণ কি? তোমার টাইম বাঁচানোর জন্য, যেন অন্য একটা ম্যাথে তুমি এই টাইমটা লাগাইতে পারো কাজে। এখন দেখো, আর এর মান স্বাভাবিক ক্ষেত্রে 8.314 জুল পার মোল পার কেলভিন হয়ে থাকে। জুল পার মোল পার কেলভিন কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে। এখন 19 নম্বর দেখো, PV = 1/3 mc² সমীকরণে C = কি? এই যে PV = 1/3 mc², এখানে C টা কি?
সিটা হচ্ছে তোমার আরএমএস বেগ। কি বেগ? আরএমএস বেগ, অর্থাৎ মূল গড় বর্গবেগ। ঠিক আছে, মূল গড় বর্গবেগ। ওকে, তাহলে দেখো 20 নম্বর, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগও তোমার দ্বিগুণ হবে? দেখো, এক্ষেত্রে সবসময় আরএমএস বেগ চিন্তা করবা। বেগের কথা বললেই এই ক্ষেত্রে কি করবা? আরএমএস বেগের কথা চিন্তা করবা। আরএমএস বেগ সমান সমান কি? তাপমাত্রার সাথে সম্পর্ক কি? 3RT বাই তোমার এম, 3RT বাই এম। তো এখন যদি মনে করি আর হচ্ছে তোমার মোলার গ্যাস দ্রব্যক, যেটা 8.314, তো এটা নির্দিষ্ট। এম এর মান তোমার এখানে কেজিতে, খেয়াল রাখবা এর ভরটা কিন্তু গ্রামে না, ভরটা কেজিতে করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো এটাও নির্দিষ্ট। তাহলে এই সিআরএমএস বেগের সাথে তোমার তাপমাত্রার সম্পর্ক বর্গমূল এর সমানুপাতিক টি। ঠিক আছে, তাহলে টি এর বর্গমূল করলে যেই মানটা আসবে তার সমানুপাতিক। অর্থাৎ এখন যদি তাপমাত্রা কত গুণ করলে অক্সিজেনের বেগ দ্বিগুণ করতে হবে, তাহলে অক্সিজেনের বেগ যদি দ্বিগুণ করতে হয়, এর ভিতরে কত নিয়ে আসলে এখানে দ্বিগুণ আসে? দেখো তো, আমি যদি তাপমাত্রাকে 4 গুণ করে দিই, তাহলে সি সমানুপাতিক 2√T, তার মানে তোমার সিটা হচ্ছে, অর্থাৎ বেগটা হচ্ছে দ্বিগুণ। তাহলে তাপমাত্রা 4 গুণ করলে বেগ হবে তোমার দ্বিগুণ। বোঝা গেল? ওকে, এখন দেখো 21 নম্বর, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগ বর্গমূল কত? অর্থাৎ আরএমএস বেগের মান কত? কি বলছে? স্বাভাবিক তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা মানে টি এর মান তোমার হচ্ছে 273 কেলভিন, ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগ বর্গমূল নির্ণয় করো। তো সূত্র আমি জানি, আরএমএস সমান সমান √3RT ডিভাইডেড বাই এম। এমটা অবশ্যই কেজিতে হবে। তাহলে দেখো ভাইয়া, 3 আর এর মান 8.31 গুণ টি এর মান কত? 273 কেলভিন, 273 কেলভিন ডিভাইডেড বাই এম এর মান। দেখো, অক্সিজেনের জন্য অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের তোমার পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন অণু, অর্থাৎ এখানে O2 এর জন্য 32 গ্রাম। এই 32 গ্রামকে তুমি কেজিতে পরিণত করে নিবা, নাই কিন্তু আরএমএস বেগ বের হবে না। গ্রামকে তুমি কেজিতে করে নিবা। তাহলে দেখো, এটা 32 ইন্টু 10⁻³ তাহলে কিভাবে করবা এটা? ক্যালকুলেটর। দেখো, √3 গুণ 8.31 গুণ 273 ডিভাইডেড বাই 32 গুণ 10⁻³ তাহলে তোমার কাছে আছে 461.1768। কোথায় আছে এটা ভাইয়া? দেখো, এরা পয়েন্টটা রাখে নাই, মূল যে বিষয়টা ছিল 461 এটা রেখে দিছে এই নম্বর অপশনে। তাহলে এই কোয়ালিটির ম্যাথ দিলে পারবা তো? অবশ্যই পারবা। আমি কিন্তু বেছে বেছে বোর্ডগুলো দিছি এবং তোমার আমির হোসেন ইসাক স্যারের বই থেকে ম্যাথগুলো কালেক্ট করছি, খেয়াল করো। হ্যাঁ, এখন 22 দেখো, কোনো গ্যাস অণুর ব্যাস দেওয়া রয়েছে 2.5 গুণ 10⁻⁻10। ঠিক আছে, প্রতি ঘনমিটারে গ্যাস অণুর সংখ্যা দেওয়া আছে, এই দেখো 6.02 গুণ 10⁵। গ্যাসটির গড় মুক্ত পথ কত? এটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার পরে বুঝবা। ঠিক আছে, এখন দেখো, সবার আগে তোমাকে গড় মুক্ত পথের 3টা সূত্র শেখাবো। কয়টা? গড় মুক্ত পথের 3টা সূত্র। একটা হচ্ছে ক্লোসিয়াসের সূত্র, বোল্টজম্যানের সূত্র, আর একটা তোমার ম্যাক্সওয়েলের সূত্র। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এখন দেখো, ক্লোসিয়াস কি বলছিল? ক্লোসিয়াস বলছিল যে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়াল টু হবে 1/n π⁴ n π⁴। এটা কে বলছেন? ক্লোসিয়াস। ওকে, ক্লোসিয়াসের সূত্র থেকে পাইলাম যে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু 1/n π⁴। কিন্তু যখন তুমি বোল্টজম্যানের কাছে যাবা, বোল্টজম্যান বলছে এটা হচ্ছে 3/4 ইন্টু 1/n π⁴। এটা কে বলছে? বোল্টজম্যান। বোল্টজম্যান। দেখো, তাহলে একটু পার্থক্য কি? দেখো, 1/n π⁴ সব জায়গায় থাকতেছে, কিন্তু 3/4টা একটু যুক্ত করে দিছে উনি। এখন তুমি যদি ম্যাক্সওয়েলের কাছে যাও এবং এটাই লাগবে, সেটা ও বলবে 1/√2 1/n π তোমার ⁴। এটা দিছে কে? তোমার হচ্ছে ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল কে দিছেন, এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল দিছেন। তাহলে এই তিনটা সূত্র তোমার হচ্ছে গড় মুক্ত পথের জন্য। এই তিনটা সূত্রের ভিতরে সব সময়ের জন্য ইউজ করা লাগবে তোমাকে এটা, সব সময়ের জন্য তুমি ব্যবহার করবা এটা। খেয়াল রাখো, এটা হচ্ছে তোমার মেন সৃজনশীলের ক্ষেত্রে এটা ব্যবহার করবা, বেশিরভাগ এমসিকিউ এর ক্ষেত্রে দুই একটা তোমার ক্লোসিয়াস আর বোল্টজম্যানের কাছে যায়, কিন্তু শুরুটা তুমি ট্রাই করবা নিচেরটা দিয়ে, পরবর্তী এর সাথে যদি অ্যানসার না মেলে তাহলে উপরেরটা দিয়ে দেখবা, না মারলে আরেকটা। কিন্তু বেশিরভাগ আসে কোত্থেকে, ম্যাক্সওয়েল থেকে। তবে এর ম্যাথটা তাহলে আমরা করি, চলো দেখো। বোল্টজম্যানের অনুযায়ী গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু তোমার 1/√2 1/n পাই সিগমা স্কয়ার। এখন দেখো এখানে কি কি মান দেওয়া রয়েছে। এনটা হচ্ছে তোমার একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। দেখো তো অণুর ব্যাস দেওয়া রয়েছে প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা। এই দেখো অণুর সংখ্যা দেওয়া রয়েছে 6.02 গুণ 10⁻25। দেখো তাহলে 6.02 গুণ 10⁻25 এন এর মান। আর তোমার অণুর ব্যাস কত, দেখো সিগমা সমান সমান অণুর ব্যাস হচ্ছে 2.5 গুণ 10⁻10, 2.5 গুণ 10⁻10, এটা হচ্ছে তোমার অণুর ব্যাস। এখন দেখো ভাইয়া শুধু মানগুলো বসাবা। গড় মুক্ত পথ ল্যামডা সমান সমান 1/√2 ইন্টু 1/n এর মান 6.02 গুণ 10⁻25, আচ্ছা, গুণ পায়ের মান 3.1416, দেখো 1416 ইন্টু দেখো তোমার অণুর ব্যাস হচ্ছে 2.5 গুণ 10⁻10 তার আবার হোল স্কয়ার। এখন এই ক্যালকুলেশনটা তুমি নিজের হাতে করো। দেখো ক্যালকুলেটরটা হাতে নিবা, 1/√2 লিখবা ইন্টু 6.02 গুণ 10⁻25 ইন্টু 3.1416 ইন্টু দেখো 2.5 গুণ 10⁻10 এর স্কয়ার। তাহলে এটা কি আসে দেখো, তোমার কাছে আসে 5.98 গুণ 10⁻8 মিটার। কি আসে, এটা মিটার, কারণ অণুর ব্যাস তোমার মিটারে ছিল। হ্যাঁ, এখন দেখো ভাইয়া এই যে মান আসতেছে, এই যে 10⁻8, এই মানটা দেখো অপশনে থাকবে না। অপশনে কিভাবে থাকবে, ন্যানোমিটার আকারে। দেখো এটা যদি ন্যানোমিটার করতে হয় তাহলে 0.598, একটা দশমিক যেহেতু আমরা এই পাশে নিয়ে আসছি এখানে মাইনাস মানটা বেড়ে যায়। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻9 মিটার, এটা পড়ে আসছো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 0.598 ন্যানোমিটার। তো এটা খুব কাছাকাছি, দেখো 0.6 ন্যানোমিটারের, 0.6 ন্যানোমিটারের খুব কাছাকাছি। তাহলে দেখো তো 0.6 ন্যানোমিটার কোথায় পাইলাম, বি নাম্বার অপশনে, ঠিক আছে। তাহলে এইটা ছিল তোমার একটু হার্ড কোয়ালিটির, কারণ ক্যালকুলেশনের জন্য তোমার দেরি হবে। আর কেউ এই সূত্র যদি মনে না রাখতে পারে, দেখো সিগমার উপর স্কয়ার আছে, ধর ওই স্কয়ারটা অন্য একটা জায়গায় চলে গেল, হ্যাঁ, তখন কিন্তু 100% ভুল। চলো 23 নম্বর দেখি। 23 নম্বরে কি বলা হচ্ছে, যে 23 নম্বরে বলছে যে আর এর মান দেওয়া আছে 8.31, তোমার অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে 32 গ্রাম, না দিলেও এটা আমরা জানতাম। চিত্র অনুযায়ী এই পাত্রের গ্যাসের মোট গতিশক্তি কত। দেখো এই চিত্রটার ভিতরে এই একটা পাত্র দেওয়া হয়েছে, এই পাত্রে তোমার 40 গ্রাম অক্সিজেন আছে আর তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে ওর ভিতরে রাখা আছে পাত্রটাই। তাহলে ভাইয়া এখন দেখো তোমাকে বলছে গতিশক্তি বের করতে। ই এর মান তুমি জানো 3/2 nRT, 3/2 nRT জানো, ওকে অলরাইট। এখন তোমার কাছে দেওয়া আছে কি, দেখো তো ভাইয়া n এর মান কি দেওয়া আছে, কোথাও মূল সংখ্যার কথা উল্লেখ আছে না, তবে আমরা মূল সংখ্যা বের করতে পারি। দেখো কিভাবে, এর যে গ্রামটা দেওয়া রয়েছে সেই গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিবা, আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার ওর n। এবার আর এর মান দেওয়া আছে কত, 8.31, তাপমাত্রা তোমার কাছে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন, 273 যোগ করে দিবা 27 ডিগ্রির সাথে, ওকে। এবার মানটা বসিয়ে দাও, দেখো 3/2 ইন্টু তোমার ওইদিকে 40/32 ইন্টু 8.31 ইন্টু তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন,
তাহলে টোটাল মানটা কত আসে দেখো ভাইয়া, টোটাল মান আসবে 3/2 ইন্টু 40 বাই এটা হচ্ছে 32 ইন্টু 8.31 ইন্টু 300 কেলভিন। ও মাই গড, একটা শূন্য বেশি দিয়েছি। দেখো এখানে আসে 4674.375, তবে এখানে 10-এর পাওয়ার আকারে দেওয়া আছে, তাহলে 46.74 গুণ 10 টু দি পাওয়ার 2। তো এটা হচ্ছে পাশে না, এটা হচ্ছে উপরে স্কোয়ার আকারে। কোথায় আছে? উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। তো এইভাবে অ্যান্সারগুলো তোমাকে একটু ব্যতিক্রমী ভাষায় দিতে পারে, তুমি খুঁজে খুঁজে বের করে নিবা। ওকে, চলো এবার হচ্ছে 24 নম্বর। একই সূত্র কোনো গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি। দেখো আমি বললাম না এইভাবে থাকবে, রাজশাহী বোর্ড 2021 সালে। গড় গতিশক্তি সূত্রটা সরাসরি ই সমান সমান তোমার কি 3/2 এনআরটির জায়গায় এখানে লিখবা শুধুমাত্র কেটি, 3/2 কেটি। গড় গতিশক্তি বললেই এই সূত্রটা লিখে চলে আসবা। ওকে, তাহলে পরের ম্যাথ দেখো 25 হচ্ছে আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক। দেখো বারবার এই গ্রাফগুলো আসবেই, তোমাদের গ্রাফ তো দিবেই, দুইটা না দিক মিনিমাম একটা তো দিবেই। এখন দেখো পিভি আর টি এর গ্রাফ আছে, পিভিটি পিভিটি, তাহলে পিভিটি এর কোন সম্পর্ক তুমি কি পড়েছো? বয়লার চার্লসের এক জায়গায় সূত্র। দেখো তো ভাইয়া, পি সমান ব্যস্তানুপাতিক 1/v। এইবার দেখো আবার ভি সমানুপাতিক টি, তাহলে সব এক জায়গায় করো। তো এখানে ভি সমানুপাতিক 1/p এইভাবে যখন ছিল তখন এক জায়গায় করলে হয় ভি সমানুপাতিক তোমার t/p, অর্থাৎ এটা লেখা যায় পিভি সমানুপাতিক টি। কে লেখা যায়? পিভি সমানুপাতিক টি। তাহলে পিভি এর সাথে যেহেতু তাপমাত্রা তোমার সমানুপাতিক আছে, তাহলে এর গ্রাফটা কেমন হবে বলো তো ভাইয়া? দেখো এর গ্রাফটা কিভাবে হবে, যদি এটা পিভি হয় আর এটা যদি তোমার তাপমাত্রা হয় তাহলে এটা হবে সরল রৈখিক। এটা কি হবে? সরল রৈখিক। কোথায় আছে সরল রৈখিক? এই যে, যেহেতু শুরুর দিকে পিভি অনেক বেশি, তাহলে এখান থেকে না দিয়ে এটা এখান থেকে হয়েছে। এটা কোনো ব্যাপার না, তবে সরল রৈখিক খুঁজবা, কোত্থেকে আসছে এটা না। হ্যাঁ, আচ্ছা না না না, অবশ্যই শুরুর থেকে হবে। তাহলে কোথায় আছে? তোমার ডি নাম্বার অপশনে। বোঝা গেল? ওকে, এটা হচ্ছে শুধুমাত্র ভুল করছে শুরুর দিকে অনেক বেশি দিচ্ছে। তাপমাত্রা যখন 0 ছিল তখন ওখানে যাবে না, একদম কাছে থাকবে। তবে তাপমাত্রা একদম 0 হলে আবার সমস্যা, একটু দূরের থেকে আসবে, ঠিক আছে। ওকে, পরের ম্যাথ দেখো 26। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ম্যাথ করো বা না করো এটা অবশ্যই করে যাবা। দেখো ভাইয়া, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি কত? কি কি দেওয়া রয়েছে? যে তোমার ভর দেওয়া রয়েছে অক্সিজেনের 4 গ্রাম, আর তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো একে সাথে সাথে কেলভিনে করো, 300 কেলভিন। এখন দেখো গতিশক্তি বের করতে বলছে। গতিশক্তি ই সমান সমান 3/2 এন আর টি লিখে ফেললা। এখন শুধু মান বসাবা, আর কিচ্ছু না। দেখো ভাইয়া 3/2, এখন এন এর মানটা কিভাবে বের করবা? ওর যে গ্রাম দেওয়া রয়েছে তাকে আণবিক ভর দ্বারা ভাগ করবা। এখন দেখো গ্রাম হচ্ছে 4 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর 32, এবং অক্সিজেন অণুর জন্য, গ্যাসের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে 8.31, তাপমাত্রা তোমার আছে 300 কেলভিন। এইটা এবার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিবা, অ্যান্সার চলে আসবে। আমি তোমাদের ক্ষেত্রে এই ম্যাথটা পর্যন্ত মুখস্থ করে নিয়েছিলাম যেন পরীক্ষার হলে না করতে হয়। 8.31 গুণ 300, তাহলে আসে কত? দেখো 467.43, এই যে 467.44 আছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ভাইয়া, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন করলেই কিন্তু গতিশক্তির পরিবর্তন হয়ে যাবে। তো মুখস্থ করার কোনো ওয়ে না, শুধুমাত্র সূত্রটা মনে রাখবা আর ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে বসাই দিবা। হ্যাঁ, ওকে, চলো 27 নম্বর ম্যাথ। আমরা অর্ধেক শেষ করে ফেলেছি। বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? বয়েলের সূত্রের বেলায় কি স্থির থাকে ভাইয়া? বয়েলের তাপমাত্রা স্থির থাকে বয়েলের সূত্রে। যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেহেতু থার্মোডাইনামিক যখন পড়বা, অর্থাৎ তাপগতিবিদ্যা যখন পড়বা, সেখানে দেখবা যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই প্রক্রিয়াকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। কি বলি? সমষ্ণ প্রক্রিয়া। এটা ওর সাথে একটু রিলেটেড ছিল। হ্যাঁ, এখন দেখো 28 নম্বরে 12 স্বাধীনতা মাত্রা সম্পূর্ণ কোন অণুর মোট শক্তি হবে কি?
মোট শক্তি হবে কি। এখন তোমাকে আমি বলি যে মেন বিষয় যে কোনো গ্যাসের তুমি যখন শক্তি বা গতিশক্তি বের করতে যাবা সেক্ষেত্রে ই সমান সমান হয় স্বাধীনতার মাত্রাকে ফ্রিডম এফ দ্বারা প্রকাশ করা হয় F/2 ইন্টু তোমার হচ্ছে nRT। আর যদি তুমি মানে গড় শক্তি বের করতে চাও, গড় মোট শক্তি বের করতে চাও, তাহলে ই সমান সমান F/2 ইন্টু KT। এই দুইটা সূত্র তোমার কাজে লাগে মেনলি। হ্যাঁ, কিন্তু এখন প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা যখন জানা থাকে, এক পারমাণবিক গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, তিন পারমাণবিক গ্যাসের জন্য বা বহু পারমাণবিক হতে পারে, তাহলে এফ এর মানটা তখন ভ্যারি করে। দেখো এখানে স্বাধীনতার মাত্রা তোমার যখন 12 বলতিছে, তুমি এফ এর জায়গায় 12 বসাই দাও, তাহলে কত, 12 কে 2 দ্বারা ভাগলে 6 KT। যদি KT এর সমীকরণ দেওয়া থাকে তাহলে এইভাবে বসাবা, আর যদি nRT সমীকরণ থাকে তাহলে এখানে বসাবা। তাহলে কোন সমীকরণে আছে, এই সমীকরণটাই। বুঝতে পারছো? দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে জেনে রাখতে হবে। দেখো 29 গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো। দেখো তোমাকে আমি বলবো, এখন তুমি যদি এই ভিডিওটা দেখতেছো, ভিডিওটা পজ করে মৌলিক গ্যাসের স্বীকার্যের যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো একবার করে রিডিং পড়ো, একবার করে। সেখানে দেখবা যে একটি গ্যাসের সকল অণু দেখতে সদৃশ, অর্থাৎ একটা জায়গায় যদি শুধু অক্সিজেন গ্যাসের অণু থাকে, শুধু অক্সিজেন গ্যাসের অণু থাকে, তাহলে অক্সিজেনগুলো এখানেও দেখতে যেমন হবে, এখানেও দেখতে একই হবে। তার মানে বলছে গ্যাসের অণুগুলো সদৃশ, দেখতে একই রকম। ওকে, এবার দেখো গ্যাসের শক্তি বিভব শক্তি, গ্যাসের শক্তি না, গ্যাসের শক্তি যদি বিভব শক্তি তাহলে গতিশক্তি গেল কই? হ্যাঁ, গ্যাসের শক্তি বিভব শক্তি না। এখন দেখো তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে, অবশ্যই তুমি তাপমাত্রা বাড়াইলে এদের ছোটাছুটিও বেড়ে যাবে, এদের ছোটাছুটিও বেড়ে যাবে, এদের ছোটাছুটি বেড়ে যাবে, ছোটাছুটি বাড়লেই কি হবে, বেগ বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বেগ বাড়বে। হ্যাঁ, তাহলে 1 ও 3 সত্য। এখন দেখো ভাইয়া 30 আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি ই বনাম পরম তাপমাত্রার লেখচিত্র। এটা তো খুব ইজি। দেখো ভাইয়া ই সমান সমান তুমি জানতা 3/2 nRT, ভালো কথা। এখন যদি তোমার 3/2 nR দ্রবক হয় তাহলে ই সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে তোমার কি হবে ভাইয়া, দেখো তোমার তাপমাত্রা বাড়লে তোমার গতিশক্তিও বাড়বে, অর্থাৎ তুমি গ্রাফটা যদি দেখো তাহলে সরল রৈখিক গ্রাফ পাবা। কি পাবা? সরল রৈখিক, অর্থাৎ গ্রাফটা হবে ঠিক, ও আচ্ছা, ঠিক এই বরাবর। গ্রাফটা ঠিক এমন। তাহলে কোথায় আছে, এটা যদি তোমার ই হয়, এটা যদি তোমার টি হয়, তাহলে গ্রাফটা হচ্ছে সি নম্বরে। বোঝা গেল? খেয়াল রেখো। পরের ম্যাথ দেখো 31 হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত। এখানে এই গামা এর মান 3 ভাবে 3 জনের জন্য বের হয়, 3 ভাবে 3 জনের জন্য, প্রত্যেকটার লাগবে। দেখো নাইট্রোজেন গ্যাস একটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, মনে রাখবা নাইট্রোজেন গ্যাস একটা দ্বিপারমাণবিক গ্যাস। তো এক পারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান কত হয়, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা কত হয়, এবং বহু পারমাণবিকের জন্য গামা এর মান কত হয়, এটা তোমাকে জানতে হবে। তো প্রথমে আমরা লিখব এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের বেলায় তোমার গামা এর মান হয় 1.67, মুখস্থ, টানা মুখস্থ। হ্যাঁ, এবার দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান হয় 1.40, টানা মুখস্থ। এইবার বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান কত হবে তোমার 1.33। এখন দেখো নাইট্রোজেনটা দ্বিপারমাণবিক গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন সবসময় N2 আকারে থাকে। দ্বিপারমাণবিক কারা, N2, O2, তারপরে তোমার H2, যাদের 2 হয় এরকম, তারা সব দ্বিপারমাণবিক, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস কত হবে 1.40। তাহলে এই তিনটা কোনটা দিতে পারে একদম শিওর না, কোনটা দিতে পারবে একদম শিওর না, তবে তিনটার ভিতরে একটা দিবে। ঠিক আছে? তাহলে 32 দেখো, এটা একটা ক্যালকুলেশন বেসড ম্যাথ, এটা ঢাকা ইউনিভার্সিটি 2013-14 দিছিল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ইসাক স্যারের বই থেকে তোলা। তো টাইপার করছি, পাশে ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে, ওটা লিখে দিছে, কোনো ভয় পায় না। দেখো একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হয়, সাবাস, তাহলে পরিবর্তিত তাপমাত্রা কত। দেখো চাপও দ্বিগুণ করা হচ্ছে, তোমার আয়তনও দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ তোমার যদি P2 এর মান হবে 2P1, তারপর তোমার আয়তন অর্থাৎ V2 এর মান হবে 2V1,
আর এটা ধরি শুরুর তাপমাত্রা T1 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি একটা সম্পর্ক জানো P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটা দেখো বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র। হ্যাঁ, তো এখন তুমি শুধুমাত্র T2 বের করবা, অর্থাৎ T2 সমান সমান তোমার কাছে কি আসবে দেখো ভাইয়া, T2 সমান সমান P2 V2 ডিভাইডেড বাই P1 V1 ইনটু তোমার T1। কি আসলো? T1। এখন শুধু মান বসাও। P2 V2 এর জায়গায় কি লেখা যায়? 2P1 ইনটু 2V1। হ্যাঁ, আর এখানে P1 V1 ইনটু তোমার T1। এখন দেখো ক্যালকুলেশনটা পাশে নিয়ে যাই। যদি তুমি এখানে করো তো এই P1 P1 কাটা, V1 V1 কাটা, তাহলে এখানে কি থাকে? T2 সমান সমান 4T1। 4T1। এখন দেখো ভাইয়া এটা আমার কেলভিনে লাগবে। 273 এর সাথে তুমি 20 যোগ করে দাও, কত আসে? 293 কেলভিন। এখন মানটা বসাও, 4 গুণ 293, আচ্ছা 3 এমন হয়ে গেল কেন? 93। ওকে, এইবার মানটা তুমি গুণ করে দাও। 4 গুণন 293, তাহলে কি আসে? 1173 কেলভিন। দেখো এখানে আবার সেলসিয়াসে দেওয়া, তাহলে মাইনাস 273 করে দাও। মাইনাস 273 করলে তোমার কাছে 899 ডিগ্রি সেলসিয়াস। দেখো 899 প্রায় 900 এর কাছাকাছি না? তাহলে দেখো এরা প্রায় 900 এর কাছাকাছি। সো 900 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছে। বোঝা গেল? খুবই ইন্টারেস্টিং ম্যাথ ছিল এটা। তাহলে এই কোয়ালিটির ম্যাথ কিভাবে করবা দেখো, তোমাকে শুরুতে আবার রিক্যাপ করে দিই। দেখো তাপমাত্রা দেওয়া ছিল, সেই সাথে তোমার ওই তাপমাত্রার জন্য বলছে যে ওই তাপমাত্রায় যে চাপ ছিল, যে আয়তন ছিল, সেটা তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ ও আয়তন দ্বিগুণ হয়ে যায়। সেই তাপমাত্রা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করলাম? যা দেওয়া আছে তা লিখে নিলাম, সূত্রটা বসালাম, মানটা বসালাম, অ্যান্সার শেষ। 33 দেখো খুবই কাছের ম্যাথ। কোনো একদিন শিশিরাঙ্ক দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, থিটা এর মান এটা শিশিরাঙ্ক, এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ তোমার যে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান ছিল সেটা হচ্ছে 67.30%। ওই দিনে দেখো, ওই দিনে তোমার বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? অর্থাৎ বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপকে তুমি এফ দ্বারা প্রকাশ করেছিলে। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আর সমান সমান আপেক্ষিক আর্দ্রতায় ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। এইটা পড়ো নাই কে কে? কোন পরীক্ষার্থীটা পড়ো নাই? ঠিক আছে, এখন দেখো এই ছোট হাতের এফটা হচ্ছে তোমার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে শিশিরাঙ্ক যে তাপমাত্রা দেওয়া থাকে সেই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। দেখো শিশিরাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি, আর 10 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এইটা। 10 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কোনটা? ওইটা। এখন দেখো তাহলে ওই জায়গায় মানটা বসাই দিবা, আর এফ এর মান যেহেতু আমার বের করতে বলছে, এফটার এই পাশে নিয়ে আসি, তাহলে ছোট এফ বাই আর ইন্টু 100%। এখন তুমি যখন একে 100 দ্বারা ভাগ করে দিবা, তাহলে এটা দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই। তাহলে করবা কি দেখো ভাইয়া, এখানে হচ্ছে 13 পয়েন্ট, মানটা বসাচ্ছি 64 গুণ 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই আর এর মান কত? এই যে 67 পয়েন্ট এত পার্সেন্ট, পার্সেন্টটাকে তুলে দিলে আসে 0.673। তাহলে এখানে লিখবো 0.673%, আর দিব না। তাহলে দেখো ভাইয়া কি আসে, 13.64 গুণ 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই তোমার কাছে 0.673 আসে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তোমার কাছে আসছে 0.02026 এত মিটার মার্কারি চাপ। এটা মার্কারি চাপ। হ্যাঁ, এখন যেটা বলবো, তো এইটা কোথায় আছে? এই কোয়ালিটি নাই, এটাকে সব বৈজ্ঞানিক ফর্মে নিয়ে গেছে। তাহলে 2 ঘর এই পাশে নিয়ে যাও দশমিকটারে, যদি ওখানে নিয়ে যাও 2.026 গুণ 10 টু দি পাওয়ার কত ভাইয়া? -2 মিটার। কোথায় আছে? এই যে সি নম্বরে। তুমি কি এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা কমে গেলে কি হয়? সর্বনাশ, বায়ুর আর্দ্রতা কমে গেলে কি হবে? মনে করো বাতাসে আর্দ্রতা কমে গেছে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে। এখন কি হবে? অতিরিক্ত বাষ্পায়ন হবে। তাহলে দেখো দ্রুত বাষ্পায়ন ঘটে, যখন বায়ুর আর্দ্রতা কমে যায় তখন দ্রুত বাষ্পায়ন ঘটে এবং ওটাকে আবার সম্পৃক্ত করার চেষ্টা করে। তাহলে বাষ্পায়ন বন্ধ হয়ে যায় না? বাষ্পায়ন বন্ধ হয় কিভাবে? আর্দ্রতা কমে গেছে, বাষ্প দরকার, ও পানি থেকে বাষ্পায়ন দ্রুত করবে। হ্যাঁ,
এখন দেখো হাইগ্রোমিটারের দুই থার্মোমিটার পার্টের পার্থক্য বেশি। ইয়েস, পার্থক্য অনেক বেশি হইলেই যখন শুষ্ক বাল্ব মাইনাস তোমার হচ্ছে সিক্ত বাল্ব করবা, তখন পার্থক্য যখন অনেক বেশি হবে ঠিক তখনই তোমার কি হবে, মানে আর্দ্রতা কমে যাবে, তার মানে এটা পার্থক্য বেশি। 1 ও 3 সত্য, তাহলে 2 নম্বর পসিবল না। পরের ম্যাথ দেখো 35, শুষ্ক ও সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য নির্দেশ করলে কি হবে? যখন তাপমাত্রা দুটোর পার্থক্য অধিক হয়, অধিক বা বেশি, অনেক বেশি হবে, তখন এখানে একটা জিনিস মনে রাখবা, আর্দ্রতা কম হয়ে যায়, আর্দ্রতা কম হয়, অনেক কম হয়, এজন্য বলা হচ্ছে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। কি হয়? নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। আর আর্দ্রতা কমে গেলে বাতাস শুষ্ক হয়। কি হয়? বাতাস তোমার শুষ্ক থাকে, আমাদের শরীর তখন খিটখিটানি লাগে, বুঝছো? ওকে, তোমার আসি 36, গ্যাসের গতিশক্তি অনুসারে 0 কেলভিন তাপমাত্রা গ্যাসের গতিশক্তি কত? এটা কিন্তু মাথা গোলানোর একটা ম্যাথ, ঠিক আছে? দেখো ই সমান সমান তুমি জানো 3/2 nRT, তাহলে ই সমান সমান কি আসবে দেখো তো ভাইয়া, 3/2 nR, এই টি এর জায়গায় 0 বসাও, তো 0 এর সাথে যাই গুণ করবা পৃথিবী সেই 0 হয়ে যাবে, 0 এর সাথে যাই গুণ করবা পৃথিবী সেই কি হবে? 0 হয়ে যাবে। তাহলে তাপমাত্রা 0 হলে গতিশক্তিও কি হবে? 0 হবে, 0। বুঝতে পারছি? ওকে, এখন দেখো 37, নিচের কোন লেখচিত্রটি রেনোর চাপীয় সূত্র সমর্থন করে? রেনোর চাপীয় সূত্র শর্ত কি? যেখানে আয়তন স্থির থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। এবার রেনোর সূত্রটা তোমরা এভাবে পড়েছো যে আয়তন স্থির থাকলে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ হবে উহার তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক টি, পি সমানুপাতিক টি। আর পি আর টি যদি সমানুপাতিক হয় তার গ্রাফটা কেমন হয় বলো তো? পি আর টি সমানুপাতিক হলে গ্রাফ কেমন হয়? দেখো গ্রাফ হবে তোমার ঠিক এইটা, যদি আমি বলি তোমার পি, এটা যদি টি পরস্পর সমানুপাতিক, তখন করবা কি? সমানুপাতিক হইলেই, আচ্ছা এখানে আমি এটা বসাতে পারি নাই, এইভাবে সরল রৈখিক একটা গ্রাফ আসবে। কিভাবে আসবে? সরল রৈখিক। তাহলে দেখো কোথায় আছে, এই যে সি নাম্বার অপশনে তোমার গ্রাফটা আছে। তুমি আগে সম্পর্কটা বের করে নিবা, তারপর কিভাবে হবে, যদি ব্যস্তানুপাতিক হয় কার্ভ আকৃতির, সমানুপাতিক হলে সরল আকৃতির, ঠিক আছে? এইগুলো একটু দেখে দেখে নিবা। এখন 38 নম্বর দেখো, অসম্পৃক্ত বাষ্প চাপকে এফ এবং সম্পৃক্ত বাষ্প চাপকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলে নিচের কোনটি হবে? মনে রাখবা, সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের এই দুনিয়াতে সবচেয়ে বেশি চাপটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপের উপরে আর কোনো চাপ হয় না। তাহলে অবশ্যই তোমার এফটা অসম্পৃক্ত বাষ্পচাপের থেকে বেশি হবে, অসম্পৃক্ত বাষ্পচাপের থেকে সম্পৃক্ত বাষ্পচাপ বেশি হয়। কোথায় আছে এটা? এই যে সম্পর্কটা, একটু ঘোরায় এই সম্পর্কটা দেওয়া, ঠিক আছে? 39টা দেখো, 5টি অণুর বেগ v1, 2v, তারপর 3v, পরে আছে এটা পরে 5v, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ CRMS এর মান কত? এইটা আমার কাছে একটা ইউনিক লাগছে, এজন্য এটা আমি তুলে দিছি, ঠিক আছে? এটা অনেক ইউনিক লাগছে। সব সময় তোমরা একটা জিনিস বারবার এই ম্যাথগুলো করে আসো যে CRMS সমান সমান √3RT/m, এর সাহায্যে অনেক ম্যাথ করো। আবার আরেকটা সূত্র আছে CRMS সমান √3p/ρ, এই সূত্র দিয়েও করো, কিন্তু এর যে বেসিক যে সূত্র সেই সূত্র দিয়ে কখনো এমসিকিউ করোনি, এই জন্য এটা তুলে দেওয়া তোমাদের জন্য, ঠিক আছে? দেখো ভাইয়া, বেসিক যে সূত্র আরএমএস এর বেগের, সেই সূত্রটা হচ্ছে এমন যে √v1 এর স্কোয়ার প্লাস v2 এর স্কোয়ার, কয়টা? 1 2 3 4 5টা সূত্র, তাহলে v3 এর স্কোয়ার প্লাস v4 এর স্কোয়ার প্লাস v5 এর স্কোয়ার ডিভাইডেড বাই যতগুলো তুমি বেগ এরকম যোগ আকার স্কোয়ার করতেছো ততগুলো দ্বারা ভাগ, কারণ গড় করা লাগবে, ঠিক আছে? এখন শুধু তুমি কি করবা? মান বসাবা। শুধু মান বসাবা। দেখো ভাইয়া, v1 এর জায়গায় শুধু v লিখতে পারি, এটা v1 না, এটা শুধুমাত্র v, ঠিক আছে? এটা শুধু v, তাহলে v স্কোয়ার প্লাস দেখো v2 এর জায়গায় 2v, অর্থাৎ 2 দুগুণে 4v স্কোয়ার, প্লাস এইটা হচ্ছে 3v, 3 এর স্কোয়ার করলে 3 3 কে 9v স্কোয়ার, প্লাস 4 এর জায়গায় দেখো 4v, তাহলে এটা 4 4 16v স্কোয়ার। হ্যাঁ, এইবার দেখো তোমার এর পাশের যদি স্কোয়ার করো 5 5 25v স্কোয়ার, বোঝা গেল? এবং টোটাল 5টা বেগ নিচে, এই জন্য 5 দ্বারা ভাগ। এবারে ক্যালকুলেশনটা করো, দেখো তুমি √11 পাবা, আর v আর স্কোয়ার কেটে যাবে, দেখো v স্কোয়ার পাবা এরকম, তখন কি হবে? √11 * শুধু v,
এটা হচ্ছে তোমার অ্যান্সার। কোথায় আছে √11 ভি? এই যে সি নম্বরে। বুঝতে পারলা? একদম ইউনিক দিয়ে যে ম্যাথটা আসে সেটা। এটাও আমি তোমাদেরকে বলবো হার্ড লেভেলের 3 স্টার, হার্ড লেভেলের 3 স্টার। তাহলে চলো 40 নম্বর, মোলার গ্যাস দ্রবকের এসআই একক কি? দেখো মোলার গ্যাস দ্রবকের জন্য তিনটা জিনিস মনে করবা। লিটার এটিএম এর জন্য আর এর মান কত, তারপরে এসআই এককে আর এর মান কত, তারপরে আর্গ এককে। এই তিনটা জিনিসের কোনটা দিবে আমি জানি না, তবে এখানে একটা দিবে। ঠিক আছে, দেখো লিটার এটিএম আর এর মান 0.08, এটা হচ্ছে তোমার লিটার এটিএম পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। এখন দেখো ভাইয়া যখন এসআই করবা তখন 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, মুখস্থ করে নাও। আর আর্গ এককে 8.314 গুণ 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এই তিনটা মান মুখস্থ করো। আর এদের ভিতরে একটা সম্পর্ক জানবা যে 1 জুল সমান সমান 10⁻7 আর্গ, 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। এটা খেয়াল রাখবা, এটা খেয়াল রাখলেই হচ্ছে। তো আমার এখানে চাইছি কি এসআই এককে, এসআই এককের মানটা কোনটা? এটা। তাহলে এই দেখো ও একক কোনটা, একক তো জুল পার মোল পার কেলভিন, আমি মান সহ লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। ইজি ছিল খুবই, তবে এই তিনটার মান সহ এটা মনে রাখবা। এখন দেখো ভাইয়া 41 নম্বর, আমার কাছে আর মাত্র এটা করার পরে 9টা এমসিকিউ আছে। একক আয়তনের অণুগুলোর গতিশক্তি যদি ই দ্বারা প্রকাশ করি এবং গ্যাসের চাপের সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটা হবে? তাহলে গ্যাসের চাপের, আমি চাপের সাথে ই এর সরাসরি কোনো সম্পর্ক জানি না, কিভাবে বের করব? দেখো ই সমান সমান 3/2 nRT, আমি এতটুক পর্যন্ত জানি। কিন্তু যদি এটা আদর্শ গ্যাস হয় তাহলে কিন্তু আরেকটু আমরা ঘোরাইতে পারি। দেখো ভাইয়া পিভি সমান সমান nRT, এটা কি দেখেছো আদর্শ গ্যাসে? আদর্শ গ্যাসের আদর্শ সমীকরণ, তাই না? তো এখন আমি nRT এর জায়গায় পিভি লিখতে পারি। দেখো তো ভাইয়া 3/2 পিভি লেখা যায়। এইবার একটা শর্ত দিছে, দেখো একক আয়তনের, কি আয়তন? একক আয়তন, অর্থাৎ ভি এর মান যদি 1 হয়, ভি এর মান কত ভাইয়া? যদি 1 হয় তাহলে কি আসে? 3/2 পি, কারণ ভি এর মান 1। তাহলে এই সম্পর্কটা কি এখন বের করতে পারবা? এই সম্পর্কটা কি তুমি এখন করে বের করতে পারবা? যদি পারো তাহলে এটা না দেখে আবার করো। ঠিক আছে, তাহলে 3/2 পি, বুঝতে পারছি? ওকে, এখন দেখো ভাইয়া পরের ম্যাথটি 42, গ্যাসের পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কেলভিন স্কেলে যদি দেখতে চাও সেটা হচ্ছে 0 কেলভিন, এবং কেলভিন স্কেল এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। হ্যাঁ, আর যখন তুমি হচ্ছে এই 0 কেলভিনকে সেলসিয়াসে নিবা তখন তাপমাত্রা আসবে -273 পয়েন্ট সামথিং, বাট এটা এখনো দেওয়া হয় নাই। ঠিক আছে, 0 কেলভিন আর -273 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে হচ্ছে মাইনাসটা দেওয়া নাই, এটা মাইনাস হবে। এটা কি হবে? মাইনাস হবে। বোঝা গেল? 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চলো 42 নাম্বারটা শেষ। 43, গ্যাসের অণুর গড় মুক্তপথ তার ঘনত্বের সাথে কেমন সম্পর্ক? এটা যতবার অ্যাডমিশন পরীক্ষা দিবা, যতবার অ্যাডমিশন দিবা ততবার আসবে, এবং বোর্ড পরীক্ষায় তো মানে শিওর ধরে নাও এটা চলে আসছে। কিভাবে? দেখো গড় মুক্তপথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এটা তার ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার ঘনত্বের সাথে গড় মুক্তপথের সম্পর্ক কি? পরস্পর ব্যস্তানুপাতিক। এটা যদি আসে তাহলে তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করবা। হ্যাঁ, ওকে। 44 নম্বর দেখো, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? এটা শিশিরাঙ্কের সংজ্ঞা। কি এটা? সংজ্ঞা। কার সংজ্ঞা? এটা শিশিরাঙ্কের সংজ্ঞা, শিশিরাঙ্কের সংজ্ঞা। দেখো কেমন ভাই, দেখো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে সেই তাপমাত্রাকে আমরা শিশিরাঙ্ক বলবো। শিশিরাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এটা শিশিরাঙ্কের সংজ্ঞা। আমি বলেছিলাম বেসিক থেকে তোমার একদম কঠিন লেভেল পর্যন্ত সব এমসিকিউ থাকবে, তাদের ভিতরে একটা। হ্যাঁ, এখন দেখো 45,
অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে কাকে? অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে বয়েলকে। লেখো, অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে বয়েলকে, মেনে চলে চার্লসকে। বয়েল আর চার্লস এই দুটোকেই অসম্পৃক্ত বাষ্প মানে, কিন্তু সম্পৃক্ত বাষ্প আবার এদের গণেও না, সম্পৃক্ত বাষ্প এদের আবার গণেও না, ঠিক আছে? তাহলে শুধুমাত্র অসম্পৃক্ত বাষ্প এদের মেনে চলে। এইবার আসি 46 নম্বর। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে এই কোয়ালিটির ম্যাথগুলো। দেখো 18 সালে সকল বোর্ড সমন্বিতভাবে এই প্রশ্নটা দিছে। সেটা হচ্ছে আবদ্ধ বা খোলা পাত্রে যে কোনো স্থানে এটি তৈরি করা যায়। হ্যাঁ, অসম্পৃক্ত বাষ্প কোনো পাত্র ভিত্তিক হয় না, এটা সব জায়গায় তৈরি করা পসিবল। হ্যাঁ, এখন দেখো তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়, তাপমাত্রা বাড়িয়ে এটাকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা পসিবল না। কারণ কি ভাইয়া? দেখো একটা জিনিস যখন অটোমেটিক্যালি অসম্পৃক্ত আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ, এই পাত্রে যে পরিমাণ তোমার বায়ু থাকার কথা সেই পরিমাণ নাই, অসম্পৃক্ত, ঠিক আছে? এবার একে যদি আরো তাপমাত্রা দাও, ও তো আর থাকবেই না, বুঝতে পারছো? আমি তাপমাত্রা কমাই, তাপমাত্রাটাকে কমিয়ে কি করা যায়? সম্পৃক্ত করা যায়। তাহলে তাপমাত্রা বাড়িয়ে না, তাপমাত্রাকে কমাতে হবে, তাহলে এটা পসিবল না। এটি বয়েলের চার্লসি সূত্র মেনে চলে, ওই যে একটু আগে ওটা দেখে আসলাম যে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের চার্লসি মেনে চলে, অর্থাৎ 1 ও 3 সত্য। ক্লিয়ার? ওকে, এখন দেখো 47, মূল গড় বর্গবেগ অর্থাৎ আরএমএস বেগ, সি আরএমএস বেগ এবং পি এর মধ্যে সম্পর্ক কোনটা? তার মানে সরাসরি সূত্রটা দেখাতে বলছে। হ্যাঁ, দেখো সি আরএমএস বেগের ওই যে সূত্রটা লিখছিলাম, √r পি এর সাথে 3p বাই রো। কি সম্পর্ক? 3p বাই রো। কোথায় আছে ভাইয়া? এই দেখো 1 নম্বরে। তোমার কাছে আবার তাপমাত্রা সম্পর্ক যদি চাইতো তাহলে কি লিখতা? সি আরএমএস সমান সমান √r 3RT বাই m। এটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক। ওকে, তাহলে 47 শেষ। তুমি করবা কি? 48। এবং এটা হার্ড লেভেলের, সেকেন্ড ফেজ পর্যন্ত যাব, অর্থাৎ এটা আমরা দুইটা ধাপে করব। দেখো কত তাপমাত্রায় অক্সিজেন অণুর, তাহলে আমার প্রশ্ন হচ্ছে অক্সিজেন অণুটার তাপমাত্রা কত হবে, যেখানে গড় বর্গবেগ অর্থাৎ আরএমএস বেগ, তোমার আরএমএস বেগের মানটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেনের গড় বর্গবেগের বর্গমূলের সমান হবে। তার মানে ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের যে আরএমএস বেগ পাবো, কত তাপমাত্রায় অক্সিজেনের সেই বেগই পাওয়া যাবে। তাহলে সবার আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের আরএমএস বেগ কত? তাহলে হাইড্রোজেনের আরএমএস বেগ বের করব, এটাকে H2 দিয়ে দিলাম, তার মানে হাইড্রোজেনের আরএমএস বেগ বের করতে যাচ্ছি আমরা। তাহলে দেখো √r 3RT ডিভাইডেড বাই m। এখন দেখো তো ভাইয়া, √r 3 r এর মান 8.31 এবং তাপমাত্রা তোমার আছে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি তাপমাত্রা থাকে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 সাথে তুমি 273 যোগ করে দাও, তাহলে আসবে 373 কেলভিন। তাপমাত্রাটাকে কেলভিনে করে নিলাম। ওকে, এখন এটা এখানে বসাবো 373 ডিভাইডেড বাই এমটা অবশ্যই তুমি কেজিতে নিবা। কত নিবা? কেজিতে। হাইড্রোজেন হচ্ছে H2, যার জন্য আণবিক ভর আসবে কত? 2 গ্রাম। গ্রামকে যখন কেজিতে করবা 2 গুণ 10⁻³ কেজিতে আসবে। এটা হচ্ছে তোমার এম এর মান, অর্থাৎ 2 গুণ 10⁻³ এখন তোমার ক্যালকুলেশন জরুরি, ক্যালকুলেশনটা করবা। দেখো ক্যালকুলেশন, √r 3 গুণ 8.31 গুণ তোমার 373 ডিভাইডেড বাই 2 গুণ 10⁻³ যখন এটা করতেছো আসছে তোমার কাছে 2156.257 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার হাইড্রোজেনের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগ। এই আরএমএস বেগটাই হতে হবে তোমার অক্সিজেনের জন্য কত তাপমাত্রায়? তাহলে আমরা ধরে নিই সেই তাপমাত্রাটা হচ্ছে T ড্যাশ, তাপমাত্রা T ড্যাশ। তাহলে এখন সি আরএমএস বেগটা অক্সিজেনের জন্য বের করি, 3RT ড্যাশ ডিভাইডেড বাই m। তো এইটাই হবে তার বেগ, এটাই হবে এর বেগ, মানে এটা শর্ত দিছে। তাহলে এটা যদি 2156.257 করি সমান সমান √r 3RT ড্যাশ ডিভাইডেড বাই m হয়, এবং আমি কি করব? উভয় পাশে বর্গ করে দিব। তাহলে 2156.257 এর স্কয়ার ইকুয়ালস টু তোমার 3RT ড্যাশ ডিভাইডেড বাই m। চলো আমি একটা পেজ নিই। তাহলে কি করলাম কি দেখো, 2156.257 দেখো
257 তার স্কোয়ার ছিল, উপরে ছিল 3r টি ড্যাশ, নিচে তোমার m। mটা হচ্ছে অক্সিজেনের জন্য কত হবে 32 গুণ 10⁻³ কেজি। অবশ্যই এখানে আরএমএস বেগ হিসাব করতে গেলে আমরা কেজিতে নিব। হ্যাঁ, তো মানটা বের করো। টি ড্যাশের মানটা কিভাবে বের হবে ভাইয়া? দেখো এই এমটার সাথে গুণ হয়, অর্থাৎ 2156.257 এর স্কোয়ার ইন্টু তোমার 32 গুণ 10⁻³ ডিভাইডেড বাই, দেখো 3 আর এর মান 8.31। সাজানো শেষ। এখন শুধু ক্যালকুলেশনটা বসাই দিলে যথেষ্ট। এটা কিন্তু যথেষ্ট বড় ক্যালকুলেশন ছিল। 2156.257 এর স্কোয়ার ইন্টু 32 গুণ 10⁻³ ডিভাইডেড বাই 3 গুণ তোমার 8.31 আসে কত 596,799। এটা হচ্ছে তোমার কাছাকাছি দিয়ে দাও 5968 এত কেলভিনে। কিন্তু এটা কি কেলভিনে আছে নাকি ডিগ্রিতে? ডিগ্রিতে আছে। তাহলে আমরা এটাকে ডিগ্রিতে পরিণত করব। এখান থেকে 273 বিয়োগ করে দাও, বিয়োগ 273, তাহলে কত আসে 5968 বিয়োগ 273 যদি করো 5695 ডিগ্রি সেলসিয়াস। 5695 ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে? ইতে। দেখো ভাই বলতে পারো ভাই এটা এখানে 5টা অপশন কেন? এটা হচ্ছে কুয়েট ইঞ্জিনিয়ারিং এ আসছিল। কুয়েট হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা যখন নেয় তখন দেখবা তারা অপশন 5টা করে দেয়। তোমরা অ্যাডমিশনে আসো দেখবা, ঠিক আছে? ওকে, এখন তোমার কাছে আসবে 49 এবং এটা করার পর আর একটা ম্যাথই বাকি আছে, ঠিক আছে? তারপরে আল্লাহ হাফেজ হয়ে যাবে। এখন না, একটু দেখো, প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ ঘনমিটারে অণুর সংখ্যা চাইছে, অর্থাৎ তোমাকে ছোট n এর মানটা বের করতে হবে। এখন দেখো, যদি কোনো একটি গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ দেওয়া আছে, গড় মুক্ত পথ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ল্যামডা এর মান। ল্যামডা গড় মুক্ত পথ কত? 2.4 গুণ 10⁻⁶ সেন্টিমিটার। ঠিক আছে, মেনে নিলাম। এটাও কুয়েট 13-14 আসছে। হ্যাঁ, এখন দেখো আণবিক ব্যাস 2 গুণ 10⁻⁸, অর্থাৎ আণবিক ব্যাসকে তুমি সিগমা দ্বারা প্রকাশ করছিলা, এটা হচ্ছে 2 গুণ 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এর সমান হবে। তাহলে এন এর মান বের করবো কিভাবে? আমরা ম্যাক্সওয়েলের যে সূত্রটা ইউজ করছিলাম ওইটাই করব। আমি বলছিলাম ম্যাক্সিমাম টাইম আমরা ম্যাক্সওয়েলের সূত্রই ব্যবহার করব। এখন দেখো ম্যাক্সওয়েলের সূত্র ল্যামডা ইকুয়ালস টু 1/√2 n পাই সিগমা স্কয়ার। এটা পড়ে আসছিলাম n পাই সিগমা স্কয়ার, ঠিক আছে? এখন শুধুমাত্র কি করবা, n এর মানটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে n সমান সমান তুমি লিখতে পারো 1/√2 ল্যামডা পাই সিগমা স্কয়ার। এখন শুধু মান বসাবা। তো n সমান সমান কি হবে? দেখো 1 তোমার √2 ইন্টু ল্যামডার মান কত? গড় মুক্ত পথ 2.4 গুণ 10⁻⁶ ওকে। আর পায়ের মান 3.1416 ইন্টু তোমার হচ্ছে সিগমা। সিগমা কত? 2 গুণ 10⁻⁸, তাহলে 2 গুণ 10⁻⁸ তার আবার স্কোয়ার। এখন এন এর মান কত আসে আমাকে একটু বের করে দাও। তোমরা করো, আমাকে একটু সাহায্য করো। 1/√2 ইন্টু 2.4 গুণ 10⁻⁶ ইন্টু 3.1416 ইন্টু 2 গুণ 10⁻⁸ তার স্কোয়ার। যদি এটা করো তাহলে তোমার কাছে আসবে, দেখো 2.344 গুণ 10⁻20 এত পার সেন্টিমিটার বা সিসি। পার সেন্টিমিটার বা সিসি দেখুন একটা দিতে পারো, কোনো সমস্যা না। তাহলে কত? এই যে 1 নম্বর অপশন এটা চলে আসছে। তাহলে যে কোনো ক্ষেত্রে যখন গড়মুক্ত পথের কথা আসবে তুমি সাথে সাথে ম্যাক্সওয়েলের সূত্রটা ব্যবহার করবা। সাথে সাথে কি করবা? তুমি ম্যাক্সওয়েলের সূত্রটা ব্যবহার করবা। এবং এটাই হচ্ছে তোমার লাস্ট টপিকস, এটাই হচ্ছে তোমার লাস্ট এমসিকিউ এই অধ্যায়ের জন্য। দেখো একটি বদ্ধ সিলিন্ডারে 10 গ্রাম অক্সিজেন আছে। অক্সিজেন গ্যাস মানে O2। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তোমার তাপমাত্রায় কি পরিমাণ গতিশক্তি লাভ করবে? আবারও সেই গতিশক্তি দিয়ে ম্যাথটি শেষ হচ্ছে। হ্যাঁ, দেখো শুরুতে তোমাকে এন এর মান বের করে নিতে হবে। এন এর মান কিভাবে বের করবো ভাইয়া? কত গ্রাম দেওয়া আছে আর আণবিক ভর কত। হ্যাঁ,
এটাই হচ্ছে তোমার n এর মান। তো এখান থেকে এটা বের করে নাও, 10 বাই তোমার 32, তাহলে আসে 0.3125 এত মোল। তার মানে অক্সিজেনের মোল সংখ্যা তুমি বের করে নিয়েছো। তাপমাত্রা দেখো ভাইয়া কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 এর সাথে যোগ করে দাও, 273 যোগ করলে কত হয়, 303 কেলভিন। তাপমাত্রাও আমি ক্যালকুলেশন করে নিলাম। এখন কি পরিমাণ শক্তি লাভ করবে, অর্থাৎ শক্তি আমরা E সমান সমান জানি 3/2 nRT, 3/2 nRT। এখন মানটা বসিয়ে দাও। দেখো আর এর মানটা তোমাদের এখানে আমি লিখে দিই, তারপরও 8.31 জুল পার মোল পার কেলভিন, খেয়াল রাখবা। এখন দেখো 3/2 n এর মান হচ্ছে কত, 0.3125 ইন্টু আর এর মান 8.31, তাপমাত্রা 303 কেলভিন। তাপমাত্রা কত, 303 কেলভিন। দেখো ক্যালকুলেশনটা করো এবং ম্যাথটা শেষ করে দাও। 0.3125 গুণন 8.31 গুণন 303, তাহলে আসে কত ভাইয়া, 1180.2796। কোথায় আছে 27, এই যে এই 7 কে এই 9 এর কারণে 8 বসাই দিছে এরা, 27 কে 9 এর কারণে এরা 8 বসিয়ে দিছে। তাহলে এই দিয়ে আমাদের পুরো 50টা এমসিকিউ সলভ হয়েছে। আশা করি তুমি যদি এগুলো ধরে ধরে নোট করে রাখো তাহলে তোমার এই অধ্যায়টি পুরো কভার হয়ে গেছে, এবং তুমি এগুলো করার পরে নিজে নিজে একটা টেস্ট পেপারে পরীক্ষা দিবা, দেখবা এখানকার রিলেটেড তুমি সব পারতেছো। তাহলে এই ফাইনাল শর্ট এমসিকিউ এর আমাদের যে সিরিজটা চলতেছে, তুমি যদি পরের আরো ক্লাসগুলো চাও তাহলে অবশ্যই ক্লাসটি তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।